কামনা জীবনের যে বিকাশ আর প্রকাশ তার একটা রূপ। প্রত্যেক তরুণ তরুণী তার সাইকোলজিক্যাল ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে একজন ব্রহ্মচারিণী দে মাস্ট। বিবাহ সম্পর্ককে ছোট করে দেখা উচিতই নয়। আমাদের আগে বুঝতে হবে কেন যৌন ইচ্ছাটা বা চাহিদাটা আসে। হ্যাঁ, দেখো ভারতবর্ষে তো পরকীয়ার পূজা করা হয়েছে, রাধাকৃষ্ণের তো পরকীয়াই হয়েছে। ম্যাক্সিমাম সমস্যা কেটে যেতে পারে দুটো অ্যাপ্রোচেই। এক, নিজের ম্যাচুরিটি, নিজেকে ভালোবাসা, সেলফ লাভ। আর সেকেন্ড, শেয়ারিং। আপনি শেয়ার করুন। যখন সঙ্গী বা সঙ্গিনী বলেছেন, এটা সঙ্গীর পার্ট যে শেয়ার করা, নট টু গাইড বাট টু শেয়ার। প্রণাম মহারাজ, আবার আমরা পুনরায় একসাথে বসা সৌভাগ্য হলো আপনার সাথে। তো এর আগে আমরা যৌন চাহিদা কাম বিষয়ক কিছু পডকাস্ট করেছিলাম, যেমন তার মধ্যে ছিল কিশোর বয়সের যৌন চাহিদা এবং এর উপর পিতামাতার কি দায়িত্ব আছে, তার পরবর্তীতে যেমন যুবক এবং যারা স্টুডেন্ট তারা পর্ন এবং মাস্টারবেশন এইসব বিষয়ের মধ্যে অ্যাডিক্ট হয়ে যাচ্ছে, তারা এগুলো থেকে বেরিয়ে আসতে পারবে কি করে, কি দৃষ্টিকোণ রাখা উচিত। তো এইগুলো এতটাই আপনি ক্ল্যারিটির সাথে বলেছেন, তো বহু লোকেরই এই বিষয়ে ক্ল্যারিটি এসছে, তারা জানিয়েওছে ব্যক্তিগতভাবে। তো নর্মালি সাধু মহাত্মারা এই বিষয়গুলোতে কথা বলতে চান না, কিন্তু এইগুলো তারাই সঠিকভাবে বুঝবেন এবং তার প্রমাণ আপনি এর আগে ভিডিওগুলোতেই দিয়েছেন। তো এখন যেই বিষয়টা আলোচনা করব সেটা হলো যে যুবকরা এবার তাদের শিক্ষাগত বিষয়টা থেকে পেরিয়ে এসে তারা আস্তে আস্তে চাকরি জীবনের দিকে যাচ্ছে এবং তারা চাকরি করবে, বিবাহ করবে, এই বিষয়গুলো। এখানে যে প্রথম বিষয়টা আসে যে কোনো সঙ্গিনী বা সঙ্গী, যেমন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এই ট্র্যাডিশন এখন খুব চলছে, তো এই বিষয়টা তাদের জীবনে আসতে থাকে। এর সাথে সাথে বিবাহ তার পরবর্তী স্তর। তো এই যে গার্লফ্রেন্ড বা একজন সঙ্গিনী থাকবে, এই এই বিষয়টা আপনি মানে কিভাবে দেখেন? দেখো, এই যে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়ও বটে। আবার তার সাথে সাথে এই বিষয়টা কিছুটা মানে দুটো অপোজিট ডাইমেনশন থেকে আমরা বুঝবো। ইররিলেভেন্ট ব্যাপারও বটে, অগুরুত্বপূর্ণ বিষয়ও বটে। অগুরুত্বপূর্ণ বিষয় হিসেবে প্রথমে বলি, যেমন একজন ব্যক্তি যে ঘুম থেকে উঠেছে, যে জেগেছে, তারপরে সে কোন দিকে যাবে এটা নির্ণয়ের প্রয়োজন থাকে না, তাই না? সে ব্রাশ করবে, সে তার শৌচে যাবে, অথবা সে দরজা খুলবে কি জানলা খুলবে। ভেবে দেখো, নিজেকেই রেখে দেখো ওই জায়গাতে, যে ঘুম থেকে ওঠার পরে আমি কিছুক্ষণ বসে থাকবো কি কিছুক্ষণ আমি মোবাইলটা হাত দিয়ে দেখবো কটা বাজে। এটা সম্পূর্ণ ওই জাগৃতির উপরে ছেড়ে দেওয়া হয় না যে নাও হোয়াট উইল বি দ্য মানে ইমিডিয়েট আপমোস্ট অ্যাপ্রোচ, ওটা সে ঠিক করবে। ঠিক তেমনই যেমন তুমি ঘুমের পরে উঠে সবার আগে ওই দিকে তাকাবে, ওই দিকে দরজা খুলবে, তারপরে গিয়ে দাঁতই মাজবে, তারপরে গিয়ে মোবাইলটা ধরবে বা ধরবে না, এটা বলে দেওয়াটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য যে তুমি জেগে যাও। ঠিক তেমনই একজন যুবা যে জীবনকে বুঝতে বুঝতে এগাচ্ছে। আমরা আগের আলোচনাতে বলেছিলাম যে ব্রহ্মচর্য বিষয়, যে ব্রহ্মচর্য যে গুরুকুল, পিতা মাতাকে ওই গুরুকুলের স্থানটা নেবার বা আশেপাশে যারা আছে নেবার, ফলে ওইখানেই কাজ হলো ব্যক্তিকে বিরাট বানিয়ে দেওয়া। যেই সময়টা তুমি বলছো, দেখো ফুল অফ এনার্জি ওই সময় তরুণ বা তরুণীদের মধ্যে আছে, এই এক। তারপরে তার সাথে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো ওই সময় জীবনের যত রকম দেখা আমাদের শরীর মনের হরমোনসটা সব কিছু সাপোর্ট করতে শুরু করে। ব্রহ্মচর্যের কথাটা এমনি এমনি দেওয়া হয় না যে শুধুমাত্র, আমি যেমন আগে বলেছিলাম যে ব্রহ্মচর্য এই অর্থে বলা হচ্ছে যে ডোন্ট স্টাক উইথ ইউর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অনলি, এই অর্থে ব্রহ্মচর্য। বিরাট হয়ে দেখো, কারণ তোমার পুরো অস্তিত্ব একটা তরুণ বা তরুণীর বিরাট হতে চায়। সে জানতে চায়, সে দেখতে চায়, সে ঘুরতে চায়, সে মিশতে চায়, সে কথা বলতে চায়, সে নিজেকে এক্সপ্লোর অফ লাইফ করতে চায়। তো এটাই ব্রহ্মচর্য, সম্পূর্ণভাবে করা। এই এক্সপ্লোরমেন্টের মধ্যে যদি আমি যাই, তাহলে নেক্সট যে সে সঙ্গিনী নির্বাচন করবে, অথবা বিবাহ নির্বাচন করবে, অথবা শুধুমাত্র বন্ধু নির্বাচন করবে, এটা সম্পূর্ণ একটা ইররিলেভেন্ট বিষয় জীবনের জার্নির প্রেক্ষিতে দেখলে। আবার খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এর মধ্যে অনেক কিছু ফিজিক আর সাইকিক বিভিন্ন রকমের জটিলতা জড়ানো আছে। যে ব্যক্তি যদি
দেখতে শুরু করে তার দেখার অ্যাপ্রোচ কী হবে, এর সোশ্যাল কন্ডিশনিং আছে, নৈতিকতা আছে, পারিবারিক একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই সব মিলিয়ে সে তাকাবে জীবনের দিকে। এই যে তার মধ্যে যে এবার প্রশ্ন হলো, আমরা 3টে স্তরের কথা বলি সাধারণত, হ্যাঁ, কারণ, সূক্ষ্ম, স্থূল। স্থূলে এই সময় সে বিভিন্ন রকমের অ্যাট্রাকশন বা আকর্ষণ ফিল করে। আমি তো আগেও বলেছি যে কামনা জীবনের যে বিকাশ আর প্রকাশ তার একটা রূপ, প্রেমেরই একটি খুব সহজাত বৃত্তি আকর্ষণ, যেটা এই সময় জাগে প্রেমেরই। কিন্তু হ্যাঁ, মানে ঠিক যেমন বীজ আর গাছ, হ্যাঁ, গাছ এর মধ্যে বীজ দেখা যায় না চট করে, এই সামনে এখন আম গাছ আছে, একটা নারকেল গাছ আছে, এর মধ্যে বীজ কোথায় পাবে? কিন্তু বীজ থেকে এর উৎপত্তি এবং এ ভবিষ্যতে বীজই দেবে, ঠিক আছে? ঠিক তেমনই ধরে নিই যদি এটা কাম বাসনা, তাহলে প্রেম থেকেই এই কাম বাসনার উৎপত্তি বা এই আকর্ষণের উৎপত্তি, এবং তা গিয়ে প্রেমেই পর্যবসিত হবে তার যে জার্নিতে। তো এই সময় গাছটা পুরো, যেমন আমি বলে, এক্সপ্লোর করে, গাছটা পুরো খুলে মেলে সামনে আসে ব্যক্তির। তো এই সময়তে আমি এইভাবে দেখি যে সঙ্গী নির্বাচন বিষয়টা, প্রথমে তো ব্যক্তির দেখা উচিত যে নিজেকে, নিজের সাথে বসে, যে সে জীবন বিষয়ে কি বোঝে, জীবন বিষয়ে, তার শরীর বিষয়ে, তার মন বিষয়ে। আগে তো নিজের থেকে জার্নি শুরু হয় না, যে আমার খিদে পেয়েছি, এটা আগে, তারপরে কি খাবো, বা আমি কারোর সাথে কথা বলবো, এই আর্জ আগে, তারপরে কার সাথে কথা বলবো, তাই না? তো এই বিষয়ে সবার আগে আমার মনে হয় যুবক যুবতীদের নিজের সাথে বোঝাপড়াটাকে খুব পরিষ্কার করা উচিত, এবং এই বোঝাপড়াতে কোনো রকমের মানে নিন্দাবাদও থাকবে না, কোনো জিনিসকে এগিয়ে দেওয়াও থাকবে না, খুব র্যাশনাল, খুব জীবনমুখী হয়ে দেখা দরকার। কারণ জীবন একটা টোটালিটি, একটা ওভারঅল সামগ্রিক বিকাশ। তো এই টোটালিটির সামগ্রিক বিকাশে তার শরীর আছে, তার মন আছে, তার সমাজ আছে, তার পরিবার আছে, সে নিজেকে সবার আগে আমার মনে হয় এক্সপ্লোর করুক, যে আমি কি সঙ্গী নির্বাচন করব? জীবন তো একটা জার্নি, এর মধ্যে আমার সঙ্গী চাই, সঙ্গী চাই, এবং শুধু সঙ্গী নয়, লোকে বলে এক্সট্রা ম্যারিটাল বলে, বা জীবনে আমি বলবো এই ক্ষেত্রে এক্সট্রা কিছু হয় না। কারোর 10টা গার্লফ্রেন্ড থাকতে পারে, কারোর একটিও না থাকতে পারে। কেউ মনে করে যে আমার তো কেউ নেই। দেখো, দুপক্ষই কিন্তু দুঃখে আছে। এক পক্ষ মনে করছে আমি ফেঁসে গেছি, আরেক পক্ষ মনে করছে আমার ফাঁসার মতো কিছু নেই, ঠিক আছে? তো এই দুটোই আমার মনে হয় যে জীবন থেকে সরে গিয়ে একটা আউটলুক। জীবনে এক্সট্রা বা আননেসেসারি কিছু হয় না। জীবনকে বিরাটভাবে বা ব্রহ্মচারীর মতো যদি দেখা হয়, তার মধ্যে শুধুমাত্র এই মাস্টারবেশন বা সামান্য সামান্য জিনিসে তার ব্রহ্মচর্যের পরিভাষা করা উচিত নয়। আমার মনে হয় প্রত্যেক তরুণ তরুণী তার সাইকোলজিক্যাল, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে একজন ব্রহ্মচারী, ব্রহ্মচারিণী দে মাস্ট, তারা আছেই। তাদেরকে ব্রহ্মচর্য খুঁজতে হবে না, কারণ তাদের চোখ দেখতে চাইছে, কান শুনতে চাইছে, তাদের বিরাট হবার সব অপশান তাদের সামনে খোলা। এই বিরাট হবার জার্নিতে আমার মনে হয় সব কিছু হতে পারে। বিবাহ হতে পারে, অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে, কারোর সাথে প্রেম বা লাভ ম্যারেজ হতে পারে, ক্রিয়েটিভিটি এক্সপ্লোর হতে পারে। আমি যেমন বলে থাকি, যেমন সকালবেলায় আমরা আলোচনা করতে গিয়ে বলছিলাম এক সময়, যে একজন নার্স যখন একজন রুগীকে নার্চার করছে, ওটাও প্রেম বা কাম বাসনারই একটা নার্চারিং নেচার। ঠিক যেমন মা তার সন্তানের সাথে করে, পিতার অভিভাবকত্ব একটা নার্চারিং নেচার। তো জীবন একই প্রেমকে কিভাবে অভিব্যক্ত করবে, এটা বোঝার মতো সব থেকে সুন্দর সময় কিন্তু যৌবন। সে সব রকমভাবে বুঝতে পারবে, তার শরীর সমর্থন দেবে, মন সমর্থন দেবে। দেখুন, এই ভালো মতো যদি তাকিয়ে দেখি, যুবক যুবতীদের পুরো অস্তিত্বের এই পুরো কেরামতিতে পুরো সমাজ সমর্থন দেয়। যখনই একটা ছেলে যুবক যুবতী হয়ে যায়, তার পরিবার কিন্তু তার প্রতি অ্যাটেনশন দিতে শুরু করে, তাই না? এই অ্যাটেনশনে যদি আমরা খুব র্যাশনাল থাকি, তাহলে কিন্তু তারা ট্রু সেন্সে ব্রহ্মচারী হয়ে উঠবে। এবং এই ব্রহ্মচারী যদি বিরাটভাবে দেখতে শুরু করে, সে বিবাহে প্রবেশ করুক। বিবাহকে নিয়ে আমি বহু কথা বলেছি আগেও, এখনো বলছি, বিবাহ সম্পর্ককে ছোট করে দেখা উচিতই নয়। এটি কেউ যদি জার্নিতে মনে করে যে আমি কোনো সঙ্গী নির্বাচন করে তার সাথে চলবো, এটা অনেক বড় একটা এরাতে সে প্রবেশ করছে। সে নিজের শরীরকে বুঝে অন্যের শরীরকে বুঝবে, নিজের চাহিদাকে বুঝে অন্যের, নিজের মনকে বুঝে অন্যের। এটা কিন্তু নিজেকে এক্সপ্লোর করার একটা খুব সুন্দর মাধ্যম। কিন্তু সেটাই যদি না করে প্রবেশ করা হয়, তাহলে এটা ঘোর একটা জটিল মাধ্যম হয়ে গেল জীবনের।
চারদিক থেকে সে তখন মনে করে ফেঁসে গেছি, যেমন সাধারণত মনে করা হয় বিবাহিক সম্পর্কে আমি ফেঁসে গেছি। অতিষ্ঠ হয়ে ওঠে অনেক ক্ষেত্রে। হ্যাঁ, এটা কেন? কারণ সে যে তার বিবাহের বা তার সঙ্গিনী নির্বাচন বা সঙ্গী নির্বাচনের যে পরিভাষা, তাকে বড় ছোট করে রেখেছে। সে দেখছে না যে এই গাছের সাথেও তার সম্পর্ক, বায়ুর সাথেও সম্পর্ক, পরিবারের সাথে, রাস্তার সাথে, সমাজের সাথে, ধরে নাও আমাদের প্রশাসন ব্যবস্থার সাথে, সবার সাথে সম্পর্ক। হিসাব মতো করলে দেখো লোকে বলে এক্সট্রা ম্যারিটাল, কিন্তু সবই এক্সট্রা, এগুলো হিসাব মতো। তার বোনের সাথে, ভাইয়ের সাথে, কাকার সাথে, এই সব নিয়ে জীবন। তো একজন সঙ্গী নির্বাচন হতে পারে, তার সাথে আমি বলবো একাধিক সঙ্গী বা সঙ্গিনী নির্বাচন হতে পারে, কিন্তু ব্যক্তিকে বড় সেন্সিটিভিটির সাথে, বড় সচেতনভাবে নিজের জার্নিকে অবজার্ভ করতে হবে, যে আমার জার্নিতে টু এক্সপ্লোর মাই লাইফ, নট টু কি বলবো এক্সপ্লয়েড আদার্স, অন্যকে শোষণ করা বা তাকে চুষে নেওয়া বা নিজেকে এমন বানিয়ে ফেলা, যেমন হয় পরিবারে, যে তোদের জন্য করতে করতে বাবা বলছে আমার সারাটা জীবন শেষ হয়ে গেল, ঠিক আছে? অথবা অন্য কাউকে হয়তো এক্সপ্লয়েট করা হলো, যে তাকে ব্যবহার করা হলো অ্যাজ এ মেটেরিয়াল, এটাই ট্রু সেন্সে মেটেরিয়ালিজম। তো এইটা যাতে না থাকে, না থেকে খুব মিউচুয়াল রিগার্ড, রেসপেক্ট, উইথ লাভ, কেয়ারিং, সে যদি মনে করে যে আমার জীবনে সঙ্গিনী আসবে, তাতে আমি নিজেকে এক্সপ্লোর করতে পারবো। এই এক্সপ্লোর কথাটা কিন্তু খুব সুন্দর করে বুঝতে হবে আমাদেরকে। এক্সপ্লোর মানে নিজেকে বিকশিত করা, প্রকাশ করা। এক্সপ্লোর মানে কনজিউমারিজম নয়, যে আমি কত টাকা হোল্ড করলাম, আমি কতগুলো গার্লফ্রেন্ড হোল্ড করলাম, আমি কতগুলো অপরচুনিটি হোল্ড করলাম। ইউ আর নট আ স্টোর রুম যে তুমি সব কিছু হোল্ড করে বসে থাকবে। হ্যাঁ, গাছ জল হোল্ড করে রাখে না, তাই না? পাখি খাবারের স্টক যদি হোল্ড করে রাখে, সে পাখি বলবে তাহলে আমি কি করব, আমি একটা কোনো ঘরের, এই যেমন ধান আছে, ধানের গোদামের মধ্যেই ঘর করব। ও স্টোর রুম নয়, পাখি আকাশে উড়বে, ওখানে ঘর করে বসে থাকবে না। তো কনজিউম করার ভাবনাটা থেকে সরে গিয়ে যদি এক্সপ্লোর করার ভাবনাতে যুবক যুবতীরা আসে, যেটা কিনা ব্রহ্মচর্যের সঠিক পরিভাষা, তখন কিন্তু সব রকম হতে পারে। ইভেন আমি বিনা সন্ন্যাসীও বলবো যে সন্ন্যাস হাইয়েস্ট এক্সপ্লোরেশন, যেখানে কোনো রকমের অ্যাবিউজ করা, কোনো রকমের ম্যানিপুলেশন করা, কোনো রকমের হোল্ড রাখার কোনো ইচ্ছাই নেই, অথচ লাভের হাইয়েস্ট ম্যানিফেস্টেশন, সেটাও হতে পারে। হ্যাঁ, শাস্ত্র এই কথাও বলছে, যধারিব বিরজেত তধারিব প্রব্রজেত, যৌবনে এই অপশানও খোলা আছে। আমি বলবো এই টোটালটাই একটা ব্রহ্মচর্য, এবং এই টোটাল ব্রহ্মচারীরা নিজেদেরকে আন্তরিকভাবে সন্ন্যাসী বা এক্সপ্লোরমেন্টের জন্য কোন পথ নিতে চায়, তারা একদম খোলা মনে নিক, এবং এতে সমাজও তাদেরকে সহায়তা করুক, তাহলে মনে হয় একটা সুস্থ সমাজের দিকে এগোতে পারবে। না, এই কথাটা আমরা শুনলাম, অনেকটাই আমাদের মধ্যে ক্ল্যারিটি এলো। তো আরেকটা বিষয় এর সাথে সাথেই মানে দেখা যায়, বা বর্তমান সমাজেও মানে দেখা যাচ্ছে, যে এখন কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই প্রেমিক প্রেমিকা যখন তাদের একটা প্রেম চলছে, একটা নির্দিষ্ট দিকে বিবাহ হয়নি, তার আগের যে পরিস্থিতি এগোচ্ছে, তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নানান রকম তাদের যৌনতা বিষয়টা তাদের মধ্যে আসছে এবং আসে, এটা স্বাভাবিক। এবং সেটা আসছে তাদের ধরুন যৌন সঙ্গম বা এগুলোও তাদের জীবনে ঘটছে, বা অনেকে লিভ ইন রিলেশনশিপে এখন থাকছে বর্তমানে, এই ট্রেন্ডটা নতুন উঠেছে। তো আগে, বিবাহের আগে বা পূর্বে একটা রিলেশনশিপে গিয়ে তাদের সাথে নানা রকম যৌন আচার বা সম্ভোগের মধ্যে যাওয়া একটা নিন্দনীয় দৃষ্টিকোণে দেখা হতো, এবং এখনো সমাজের মধ্যে সেটা আছে। কিছু হলে বলে যে তোমরা বিয়ে করে নাও, ব্যভিচার। হ্যাঁ ব্যভিচার, এই অ্যাঙ্গেল থেকে দেখা হয়। তো আমরা এটা একটা মানে বৃহৎ দৃষ্টিকোণে দেখবো, যে এইটা আমাদের দৃষ্টিকোণ, এই বিষয়টার মধ্যে মানে কিভাবে দেখা উচিত, এইটা একটা ম্যাটার। এবং তারপরে আসে লিভ ইন। এখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কন্ট্রাকচুয়াল ম্যারেজ করছে। জাপানে সেদিন একটা দেখছিলাম যে জাপানে কন্ট্রাকচুয়াল ম্যারেজে এখন একটা সিস্টেম হয়েছে, যে সপ্তাহে নির্দিষ্ট দুদিন আমরা থাকবো, তারপরে তুমি তোমার জীবন কাটাও, তুমি চাকরি বাকরি করো, তুমি তোমার জীবন কাটাও এবং আমি আমার জীবন কাটাবো। তো এই একটা ব্যাপার, যে একটা বিবাহের আগে নানান রকম যৌনতার মধ্যে লিপ্ত হওয়া, এটা তো থেকেই যায় বিষয়টা, যৌনতা। এবং তার পরবর্তী লিভ ইন রিলেশনশিপ বা এই কন্ট্রাকচুয়াল ম্যারেজ বা এই ব্যাপারগুলো এখন নতুন নতুন এগিয়ে আসছে আমাদের সমাজের মধ্যে। তো এইগুলো মানে কিভাবে আমাদের নেওয়া উচিত? দেখো, দুটো বিষয় ঠিক দুরকমভাবে দেখা, কিন্তু গন্তব্য কিন্তু এক, ঠিক আছে? যেমন তুমি একটা কথা বললে যে যৌন সঙ্গম, আমি এখান থেকে একটা সূত্র তুলে নিচ্ছি। আমার মনে হয় এই সঙ্গম কথাটা খুব গুরুত্বপূর্ণ। একটা যোগ, একটা অ্যাসিমিলেশন, একটা মিলন বা সঙ্গতি, পুরো অস্তিত্ব এই সময় সঙ্গতি চাইছে।
এই একই সঙ্গতি ছোট বয়সে বাচ্চা যখন কাঁদে মাকে চায়, সে চায়। আরেকটু বড় হলে গিয়ে পিতার আর্থিক সহায়তা, পিতার গাইডেন্স দরকার পড়ে, তো যখন সেটা চায় তখনও কিন্তু একটা সঙ্গতি চায়। তো এই যে পুরো সঙ্গতির খোঁজ, এটাই যৌবনে কিন্তু তার শরীর মনের গঠনে একটি সঙ্গতি চাইছে। আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা যে যৌন এই কথাটা বলছি না, এই কথাটাকে আরেকটু যদি এক্সপ্যান্ড করতে পারি, কথাটা কিন্তু এসে যায় অর্গাজম। অর্থাৎ কোনোভাবে আমাদের পুরো শরীর এই সময় একটা ফ্লাওয়ারিশমেন্টে আসছে এবং সে কিছু চাইছে। ঠিক আছে, আমরা কিন্তু শুধুমাত্র একটা যৌনতা বলতে শুধুমাত্র জেনাইটাল বিষয়টাই চলে যায়, কিন্তু যৌনতা মানে শুধু ওইটুকুনি নয়। দেখো, পুরুষ আর স্ত্রী এটি দুটো বৈপরীত্য সম্পূর্ণ, এবং বৈপরীত্য একে অপরকে স্বাভাবিকভাবে আকর্ষণ করে। নো ডাউট, তুমি যেই সময়ের কথা বলছো এটা একটা প্রাকৃতিক আকর্ষণ, যুবক অবস্থা সেই সময়। একদম। কিন্তু মাথায় রাখতে হবে, প্রকৃতি কিন্তু অস্তিত্বের দরজা। এই যৌনতাই কিন্তু প্রেমের দরজা। প্রথম সোপান সবার সামনে সহজাত স্বাভাবিকভাবে কিন্তু সকলের সামনে আসে, সে সাধু হোক, ভিখারি হোক, রাজা হোক, যেই হোক, পুরুষ হোক, স্ত্রী হোক। প্রকৃতি এই সুখময়তা মানুষের মধ্যে এই জন্য দিয়ে দিয়েছে যাতে তার প্রাকৃতিকভাবে দেখলে তার প্রজাতি এগিয়ে যায়। যে প্রথম ব্যাপার হলো যে আমি আজ সকালে বলছিলাম, একজনের সাথে কথা বলতে গিয়ে বলছিলাম যে তুমি খাবে, তোমার ভালো লাগে, এই ভালো লাগা প্রকৃতি দিয়েছে। তুমি ঘুমাবে, তোমার ভালো লাগে, ঠিক আছে। গরমকালে স্নান করতে তোমার ভালো লাগে, ভালো লাগাটা কেন দিয়েছে? যাতে তুমি নিজেকে প্রিজার্ভ করতে পারো। প্রিজার্ভেশন ফার্স্ট, ঠিক আছে, নিজেকে আত্মরক্ষা। এবার দ্বিতীয় জিনিস হলো কি, আমি আত্মরক্ষারই এই প্রসেসে সেকেন্ড প্রসেস হলো যে আমি আরেকজনকে রেখে দিয়ে যাব, ঠিক আছে, ওই এক্সটেনশনে। কারণ আমি তো শেষ হয়ে যাবো 100 বছরের মধ্যে। খেলাটা যাতে একটু চলে। হ্যাঁ, খেলাও বলবো না, দেখো আমি মানে প্রকৃতির কি বলবো, এটা কি খেলার থেকে সমুদ্র শব্দ দেব, ক্রীড়া, প্রকৃতির বিলাস। প্রকৃতি বিলাস করতে যাই, আমি প্রকৃতিকে শত্রু হিসাবে দেখছি না এখানে, যে প্রকৃতি আমাদের দিয়ে কিছু করে নিয়েছে, না। আমরা প্রকৃতি, আমরা নেচার। তো আমাদের মধ্যে ন্যাচারালভাবে এই হিপনোসিস যেটা বলা হয়ে থাকে, সম্মোহন আসে এই যৌবন বয়সে, যে তুমি তোমার প্রজাতিকে এগাও, এবং শরীর মনও তৈরি, শরীর মনও স্বাভাবিকভাবে রেসপন্স করে এই সময়, উপযুক্ত। হ্যাঁ। তো এই জন্য আমাদের আগে বুঝতে হবে কেন যৌন ইচ্ছাটা বা চাহিদাটা আসে। তো এই যে স্বাভাবিক একটা প্রাকৃতিক সম্মোহন যেটাকে বলা হয়, তাতেই কিন্তু এই আর্জটা একজন ব্যক্তির মধ্যে আসছে। এবারে একে নিন্দা করে দেওয়া হচ্ছে, একে আলাদাভাবে ভারতীয় সোসাইটিতে দেখাই হয়। এই যে আলাদাভাবে দেখা হচ্ছে, আমার মনে হয় এই সাপ্রেশনটার জন্য এই বিষয়টা অনেক বেশি জটিল হয়ে গিয়েছে। এটাকে যদি এর ইটস ওন বিউটিতে দেখা হয়, আমার মনে হয় যে জটিলতার পরিমাণটা কমে যাবে, আর্জ তো থেকে যাবে। এবং ওই আর্জেরই আমার মনে হয়, দেখো, বুড়ো বয়সে বা যখন শরীর মন ছেড়ে দিচ্ছে, এক্সেপশনাল কিছু ছাড়া, দেখো, কামনার এই যে অভিব্যক্তি কোনো দিকেই হয় না। আমি মনে করি যৌনতা কামনার অভিব্যক্তি, যাবতীয় শিল্প ভাবনা, যাবতীয় বিজ্ঞান, যাবতীয় খোঁজ, সে এভারেস্টে ক্লাইম্ব করা হোক, রকেট নিয়ে মহাকাশে যাওয়া হোক, এই যৌবনেরই এগুলি প্রতীক। কারণ এইগুলোই একই কামবাসনার নানা দিকে বিবিধ প্রকাশ হচ্ছে। দেখবে সব যৌবনেই শুরু হচ্ছে কিন্তু, ঠিক আছে। কারোর যদি তার জার্নিতে এটা আসে যে সে শারীরিক স্তর থেকে শুরু করবে, সে করবে। এই সময়তে দেখবে কারোর মনে হয় যে আমি কি করব, আমি আর্ট নিয়ে যাবো, আমি কালচার নিয়ে যাবো, আমি সাপোজ কোনো রকমের রিসার্চ করবো, এই নিয়ে যাবো। সে একরকমভাবে তার এই যে প্রকৃতিকে এগিয়ে দেওয়া, সে দেখো মানবতাকে এবং পুরো অস্তিত্বেরই কিন্তু একটা এক্সপেরিমেন্টাল পার্টকে এগিয়ে দিচ্ছে। কখনো সেটা সন্তান হিসাবে, কখনো রিসার্চ হিসাবে, কখনো শিল্প হিসাবে, কখনো হয়তো নিজের কোনো নতুন কোনো উদ্ভাবনী হিসাবে এগিয়ে দিচ্ছে। তো কারোর মধ্যে যদি এটি আর্জটা আসে, আমার মনে হয় একে কোনোভাবেই নিন্দা করা উচিত নয়। তার সাথে সাথে আরেকটা কথা তুমি যেটা বলছিলে, তাহলে নিন্দা না করলে কি করা যেতে পারে, কিভাবে একে সামনে আনা যেতে পারে? আমার সেই একটা জিনিস মনে হয় বারংবার, যে লিভ দেয়ার লাইফ, তাদেরকে বাঁচতে দাও। তারা যদি কারোর সঙ্গতিতে খুশি থাকে, তাহলে তারা থাকুক, এবং সেটাকে সুন্দরভাবে মেনে নেওয়া উচিত। সেটা লিভ ইন রিলেশনই হোক, বিবাহই হোক, দুজনে একসাথে চলাই হোক। বাট দেয়ার হোয়াট ক্যান উই ডু? আমাদের একটা পার্ট থাকে, আমরা অস্তিত্বের একটা পার্ট, অভিভাবকের একটা পার্ট, সন্ন্যাসীর একটা পার্ট, বন্ধুর একটা পার্ট। আমরা কি করতে পারি? আমরা শুধুমাত্র তার সামনে বাস্তব চিত্রটা রাখতে পারি যে দেখো, সব যাই কিছু করবে তার একটা
কনসিকুয়েন্সেস আছে যেটা ফেস করতে হয়, ঠিক আছে? বি রেডি ফর ইট। এবং এটা ভয়ের দৃষ্টিতে নয়, এটা গাইডেন্সের দৃষ্টিতে, কেয়ারিংয়ের দৃষ্টিতে রাখা উচিত যে তুমি যখন এই বিষয়টাতে যাচ্ছ, দেখো ইট ইজ নট আ ডল, এটা একটা খেলনা নয়, তার শুধু শরীর নেই, কারণ প্রকৃতি তো প্রাকৃতিকভাবে শরীরের দিকে আকর্ষণ নিয়ে যায়, ওটাকে গভীরতাও দেওয়া যেতে পারে, তুমি এটাকে আরো গভীরতা দাও। হ্যাঁ, তুমি শরীরকে নিয়ে নয়, তুমি মনকে নিয়ে, তার সত্তাকে নিয়ে চলবে। তো এই পুরোটা যেকে নিয়ে তুমি চলবে, এই বিষয়ে তুমি সচেতন হও। এবং ওইটাই গড়িয়ে গিয়ে আমি যেমন বিশেষভাবে নির্বাহ বা বিবাহ খুব আনন্দের কথা, তুমি এক্সপ্লোর করো সেই বিষয়টাকে, যে আমি একজনের সাথে চলতে চাই সঙ্গী হিসাবে, ঠিক আছে? একাধিক, যেটাকে পরকীয়া বলা হয়। হ্যাঁ, দেখো ভারতবর্ষে তো পরকীয়ার পূজা করা হয়েছে, রাধাকৃষ্ণের তো পরকীয়াই হয়েছে। আমরা ভারতবর্ষেতে অ্যারেঞ্জড ওয়েতে মাথায় সিঁদুর পরানোর থেকে হার্দিক প্রেমকে বেশি পূজা করেছি, বেশি গুরুত্ব দিয়েছি, আমরা তো তাকে নিন্দার দৃষ্টিতে দেখিনি। আমরা সেদিনকে কীর্তন করছিলাম, তাতে আমার বলা হলো যে মহাপ্রভু দেখাতে আসছেন কি না পরকীয়া ভাব, মনটা একদিকে পড়ে আছে, অর্থাৎ সম্পর্কিত চেতনাকে মুখ্য রাখা হয়েছে। সেটাও আসতে পারে সম্পর্কের মধ্যে, যে একাধিক পার্টনার, বিভিন্ন থিসিস আছে, বিভিন্ন গবেষণা আছে এর মধ্যে, তো অনেকগুলো দিক আছে। যে তো পরকীয়াতে আমার মনে হয় যে দেখো আগেকার দিনে তো দেখা যাচ্ছে যে একাধিক স্ত্রীও থেকেছে, কিন্তু একটি মাত্র ভেদ, দেয়ার মাস্ট বি আন্ডারস্ট্যান্ডিং এবং দেয়ার মাস্ট বি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। যে এই যে লুকানো মিথ্যা কথা বলা, যেগুলি এই সময় হতে থাকে, যে একটা গার্লফ্রেন্ড আছে আরেকটা গার্লফ্রেন্ড নেই, আমার মনে হয় ব্যক্তি যত ব্রহ্মচারী হবে ভিতর থেকে, ইন আ ব্রড সেন্সে, তত বেশি সে সহজভাবে রাখবে। যেমন কথা আছে, একজনের সাথে হয়তো ফিজিক্যাল চাহিদা মিটছে, সাইকোলজিক্যাল মিটছে না, আরেকজনের সাথে হয়তো ইমোশনাল চাহিদা মিটছে, আরেকজনের সাথে হয়তো প্যারেন্টিংয়ের সম্পর্ক হচ্ছে। আবার এমনও হতে পারে সবগুলো একজনের মধ্যেই হচ্ছে, তাকে একনিষ্ঠা বলি। একনিষ্ঠা মানে কিন্তু বেঁধে রাখা নয়, একনিষ্ঠা মানে একটি আধারেই আমার সব চাহিদাগুলো মিটে যাচ্ছে, আমি তৃপ্ত, আমি পূর্ণ, দেয়ার ইজ নো নিড ফর আদার্স। দেখো এই জিনিসটাই ম্যাচিওর হয়ে গিয়ে ধ্যান, দেয়ার ইজ নো নিড ফর ওয়ার্ল্ড, আমি একের সাথে আমার সত্তার সাথেই এক হতে পারছি। তো দুটোই হতে পারে। হ্যাঁ, যেমন হতে পারে গুরু সহায়তা আধ্যাত্মিক জীবনে লাগে, পিতামাতার সহায়তা লাগে, ঠিক তেমন হতেই পারে একজনের ইন্টারনাল এক্সপ্লোর করার জন্য তার একাধিক সঙ্গিনীর প্রয়োজন হচ্ছে। আমার এই ক্ষেত্রে কি মনে হয় জানো তো, আমার মনে হয় এই বিষয়টা খুব স্বচ্ছ হয়ে যাওয়া উচিত, ক্ল্যারিটি তো। হ্যাঁ, এবং যদি ম্যাচিওরভাবে এটি এগানো হয়, ভারতবর্ষের যদি ইতিহাস দেখি আমরা, এরকম কিন্তু বহু বিষয় থেকেছে এবং দেখা গেছে একজনের 10টা স্ত্রী একসাথে থেকেছে, এবং ভাইস ভার্সাও হতে পারে। আজকের দিনে আমি শুধু বলবো না স্ত্রী 10টা হবে, 10টা পুরুষও হতে পারে, কিন্তু যখনই সমাজ তার নিন্দা করবে, তার বিরোধিতা করবে, তখন এগুলি হিডেন হয়ে যাবে এবং এই বিষয়গুলি এক অপরাধ বোধে, একটা গিল্টে চলে আসবে। আমার মনে হয় ওটা থাকা উচিত নয়। তুমি যে কন্ট্রাকচুয়াল ম্যারেজের কথা বলছিলে, নেক্সট দেখো, আমি সব থেকে বড় কথা, দেখো প্রত্যেকে যদি তার জীবনটা স্বতন্ত্রভাবে আনন্দের সাথে স্বাধীনভাবে উল্লাসে বাঁচতে চায়, তার যে কোনো এক্সপ্রেশন কিন্তু গ্রান্টেড হওয়া উচিত, ইফ হি ইজ কনসিয়াস এনাফ, রেসপন্সিবল এনাফ। এই দুটো দরকার, সচেতনতা এবং দায়িত্ববোধ, কোনো অসুবিধা নেই। কেউ যদি বলে যে আমি তোমার সাথে 2 বছর কন্ট্রাক্ট করে থাকতে চাই, এবং দুটো ব্যক্তি যদি সেরাম থাকে, আমরা যদি বলি তার সাথে, তারা যদি খুব কমফোর্টেবল থাকে, আমরা কি বলবো, না এইটা প্রচলিত ঢঙের বাইরে, তোমরা করো না। বা আমরা কি এই কথাটা বলবো যে না এই জিনিসটা তো একটা যান্ত্রিক ব্যাপার হয়ে গেল, লেট দেম ডু। কিন্তু তবুও কিছু যদি কথা বলতে হয়, তাহলে এই কথাটা বলা যেতে পারে, দেখো একে অপরের সাথে চলা, তুমি তো কোনো স্পন্টিনিটির থেকে বিষয়টা সরে যায়। তুমি যখন বলো, তুমি কি করে বলতে পারো যে আমি এই সময়ের মধ্যে এতগুলো লুচি খেয়ে আমার পেট ভরিয়ে দেবো? হতে পারে ওভার, বেশি হয়ে গেল, হতে পারে কম। ফলে যখন তুমি বলছো 2 বছর, হতে পারে 2 বছরের এই স্প্যানের মধ্যে তোমরা জীবনটা বাঁচতেই পারলে না। আবার এমনও হতে পারে তোমাদের দুজনের সত্তা ভিতর থেকে বলছে চলো না 2 বছর থেকে দেখা যাক, বাড়ালে বাড়াবো, কমালে কমাবো। আমার মনে তাতে কোনো হার্ম নেই। জীবন ক্রম বিকাশের একটা জার্নি, এর মধ্যে বিভিন্ন থিসিস চলতে থাকে, এরকমও থিসিস চলতে পারে, এতে নিন্দারও কিছু নেই। এ কেমন বিয়ে, বিবাহ তো 7 জীবনের বন্ধন, 2 দিনের মধ্যে। লেট দেম বি কমফোর্টেবল, লেট দেম লিভ। তারা যদি সচেতনভাবে দায়িত্ব নিয়ে তাদের জীবনে চলতে পারে, আমাদের মনে হয় আমাদের জীবনের
উপনিষদ যেমন মানে পরীক্ষা লোকান, পরীক্ষা করার জীবনকে এবং জীবনকে এক্সপ্লোর করার সব পথগুলোকে খুব সাদরে গ্রহণ করা উচিত, স্বাগত করা উচিত এই বিষয়গুলোকে। তো এর মধ্যেও কোনো হানি নেই। হ্যাঁ মহারাজ, এটা শোনার পর খুব ভালো লাগলো যে জিনিসটা অ্যাকসেপ্টেন্সের দৃষ্টিকোণ থেকে আমাদের দেখা উচিত। তো ক্ল্যারিটিও এলো যে মহারাজ এইবার বিবাহ হলো এবং এই আমরা দেখতে পেলাম লিভ ইন রিলেশনশিপ এবং এই কন্ট্রাকচুয়াল ম্যারেজ, এগুলোর ব্যাপারে আপনি খুব ক্ল্যারিটি দিলেন, সুন্দর একটা শিকারের দৃষ্টিকোণ দিলেন। তো এর পরবর্তীতেই আরেকটা জিনিস আসে, সেটা হলো বিবাহ। বিবাহ করার পর এখানে একটা যৌনতা একটা পার্ট, এবং সেটা পুরুষ হোক বা নারী হোক এর মধ্যে থাকে এবং জীবনের একটা পার্ট থাকে। এক্ষেত্রে আমি মানে অনেক জায়গায় দেখেছি, আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেও দেখেছি বা নর্মাল সাধারণ মানুষের মুখ থেকেও আমি কিছু এক্সপিরিয়েন্স শুনেছি। ধরুন দুজনের বিবাহ হলো এবং এই বিবাহ হওয়ার পর তাদের যে চেতনার উন্নতি বা চেতনার স্তর একই রকমভাবে হয়তো দুটো বা দুজন মানুষের চেতনার স্তর বিকশিত হচ্ছে না। একজন হতে পারে যে এই শারীরিক বিষয়গুলো, এই সম্ভোগ, এগুলোর থেকে আস্তে আস্তে অতিক্রমণ করে চলে যাচ্ছে। আরেকজন হতে পারে যে সে এখনো অতটা বিকাশের যাত্রার মধ্যে অতটা এগিয়ে যেতে পারেনি। এখানে দুটো বিষয় আসে। তো একজনের সাথে আরেকজনের আন্ডারস্ট্যান্ডিংটা কি করে করবে, কারণ একজন এটার থেকে অতিক্রম করে এগিয়ে যাচ্ছে, হয়তো তার অনেকটাই স্যাটিসফাইড, আরেকজন সে এখনো স্যাটিসফাইড নয়, এই বিষয়গুলোর মধ্যেই থাকতে চাইছে। বা একটা মানুষ এরকম, মানে আমাদের উদাহরণ আশ্রমে অনেকেও দেখেছি যে হাজবেন্ড হয়তো আধ্যাত্মিক জীবনে অনেকটা উন্নতি করে এগিয়ে যাচ্ছে বা ওয়াইফ অনেকটা জীবনে উন্নতি করে এগোচ্ছে এবং হাজবেন্ড সেই জায়গাটা অতটা তাকে অ্যাকসেপ্ট করতে পারছে না, কারণ স্বাভাবিক বা চেতনার উন্নতি হলে এগুলো থেকে আস্তে অতিক্রমণ হতে থাকে। কিন্তু ওই সময়টা তারা কিভাবে প্যাচ আপ করবে বা একজন মানুষ কিভাবে প্যাচ আপ করতে পারে এই সিচুয়েশনটা? দেখো, এই যে কোশ্চেনটা রেজ করছেন, আমি ওই কোশ্চেনে কেন্দ্রে যেতে চেষ্টা করব। কেন্দ্রে একটা সাইলেন্ট অ্যাজাম্পশান আমি বলি, একটা অ্যাজাম্পশান নেওয়া হয়ে গেছে, দে মাস্ট লিভ টুগেদার উইথ সো কল্ড অ্যানাউন্সড প্রপার ম্যানার। যেমনভাবে সমাজ বলেছে, যেমনভাবে চলতে হয়, ওই রকম একটা সূচিপত্র আছে, তার উপর ভিত্তি করে এদেরকে চলতে হবে, এর উপর প্রশ্নটা দাঁড়িয়ে আছে। এই যখন বলছে তারা কিভাবে চলবে, ওয়াই? একজন বন্ধু, ধরো তুমি ব্যায়াম করো আর তোমার বন্ধু ব্যায়াম করে না, এরা দুজন কি বন্ধু হতে পারে না? অবশ্যই হতে পারে। হতে পারে, তো কোনো অসুবিধা নেই তো। তাহলে তুমি যখন খেতে বসো, তুমি 10টা রুটি খাও, ও 3টে রুটি খায়, প্রবলেম কি আছে? কিন্তু এখানে একটা অ্যাজাম্পশন বসে আছে, বন্ধু যখন 10টা রুটিই খাবে, আর নাহলে ভাগ করেই খেতে হবে, সমান সমান রুটি হবে, এরকম কিছু কল্পিত এবং তার থেকে বলতে হবে ইলিউসিভ বলবো, এবং তার সাথে বলবো যে কোনো না কোনোভাবে চাপিয়ে দেওয়া এক রকমের কিছু অ্যাজাম্পশানের উপর ভিত্তি করে এইগুলো দাঁড়িয়ে থাকে। প্রথম দেখো, আমি মনে করি বিবাহ বা যা কিছুই করা হোক, ভারতবর্ষের যে চতুরাশ্রমকে আমি খুব সাইন্টিফিক মনে করি, যে এই ভাবনা চিন্তাটাই খুব বিজ্ঞান মনস্ক ভাবনা চিন্তা, যে তুমি আগে পুরো জগৎটাকে বড় চোখে দেখো, দেন সঙ্গী লাগলে সঙ্গী আনো, একা হলে একা, তুমি চেতনার যে স্তরে আছো। হতে পারে দেখো না, কেউ বিবাহ করলো, কেউ দার্শনিক হয়ে গেল, মানে সে মানসিক স্তরে কিন্তু অনেক সঙ্গী করবে, এবারে বিভিন্ন বইয়ের সঙ্গ করবে, বিভিন্ন ফিলোজফারদের সাথে সঙ্গ করবে, ঠিক আছে? কেউ হয়তো ট্রাভেলার হয়ে গেল, সে প্রকৃতির সঙ্গ করবে। আবার কেউ হয়তো সন্ন্যাসী হচ্ছে, সে ধ্যানে, সে নিজের সত্তার সঙ্গ করবে। সঙ্গ তো সকলের লাগছে, কিন্তু জাগার পরেই বোঝা যাবে যে আমার কোন স্তরে কতটা কিভাবে সঙ্গী লাগবে। এই অর্থে বিবাহ কিন্তু একটা বিশেষ ভার নিজের, শুধু অন্যের নয়, ঠিক আছে? তো বিবাহ যদি সাপোজ, যেটা তুমি বলছো বিবাহ হয়ে গেল, আমার মনে হয় সবার আগে সব অ্যাজাম্পশনকে সরিয়ে দিয়ে দেয়ার মাস্ট বি, ইউ মাস্ট উইটনেস দ্য লাইফ ইটসেলফ। জীবন দুটো এগাচ্ছে, আমি একজন আশ্রমে যাচ্ছি, একজন সো কল মেডিটেশন করছে, প্র্যাকটিসেস করছে, তাকে টেনে হিঁচড়ে নিয়ে আসবো না। তুমি তার সামনে কথা রাখতে পারো, কিন্তু এতটা ওপেন মাইন্ডনেস থাকতে হবে, লেট হিম হার লাইফ অর হিজ লাইফ টু। ঠিক যেমন আমি একটু আগে বলছিলাম যে কোনো ব্যক্তি যদি 2 বছরে কন্ট্রাক্ট করতে খুশি হয়, তাকে করতে হতে দাও, ঠিক আছে, তাতে কোনো আপত্তি নেই। ঠিক তেমনভাবেই কেউ যদি তার জীবনটা, ধরো দেখা যেতে পারে যে তোমার স্ত্রী, সে হয়তো সাংসারিক কিছু নিডের মধ্যেই থাকতে চায়, সবার আগে একটা শিকারের দৃষ্টিকোণ, লেট হার বি। এখানেই কিন্তু আমরা মার খেয়ে যাই, এবং আমার মনে হয় 70% সমস্যা ওখানে আছে। যখন আমরা অস্বীকার করতে শুরু করি,
আমি একটা ব্যারিয়ার তৈরি করলাম, ধরে নিচ্ছি একটা ইনভিজিবল ব্যারিয়ার তৈরি করলাম, আমি না চাইতো ওইখানে কিন্তু একটা সাটেলি ইনভিজিবল ব্যারিয়ার তৈরি হয়ে যায়। তোমাকে আমি করে ছাড়বো, কারণ তোমাকে আমি নিয়ে আসবো আমার পথে, এটা একরকম শোষণ, ঠিক আছে। আবার আমি তোমার কথা শুনে চেপে থাকবো, এটা তোমার দ্বারা আমাকে শোষণ, না উনি গেলে অসন্তুষ্ট হবেন। এই জায়গাতে প্রথম দরকার খুব মিউচুয়াল স্বাধীনতা। কিন্তু এই চলতে গিয়ে কী হয়ে যায়, প্র্যাকটিক্যাল ফিল্ডে কিছু অসুবিধা হয়, ঠিক আছে। আমার মনে হয় এইগুলি সব যখন আপনারা বুঝুন যে আপনারা বিবাহ করেছেন, আপনারা সেই যে ব্রহ্মজ্ঞান যাকে সো কল এনলাইটেনমেন্ট বলে, ওটাকেই কোনো না কোনোভাবে এক্সপ্লোর করছেন থ্রু ইচ অ্যান্ড আদার্স। একে অপরের মাধ্যমে আপনারা ব্রহ্মজ্ঞানকে এক্সপ্লোর করতে বসেছেন। তো আপনাদের মধ্যে এতটা ম্যাচুরিটি থাকতেই হবে, এতটা বোঝাপড়া, এতটা আলোচনা, এতটা শ্রদ্ধা, এতটা সম্মান, যে আমি সম্মান করছি আমার বন্ধু 40টার বেশি সিট আপ দিতে পারে না বলে আমি তাকে ছোট দেখবো তা নয়, তাই না। আমি ওই যে 40টা আছে সঙ্গী বলেছি না, সাথী, একসাথে চলছি না, একসাথে চলা মানে সমানে সমানে চলা নয়, তাই না। একসাথে চলার অর্থ হলো একে অপরের ফিজিক্যাল, মেন্টাল এবং একদম নিজের কারণে বা সত্তাতে একে অপরের পাশে থাকা। পাশে থাকা, টেনে হিসেবে চলার মধ্যে সম্পর্ক আছে। যদি আপনার সঙ্গিনী বলে যে না আমি সাজগোজে থাকতে চাই, সে চেতনার ওই স্তরে আছে, ঠিক আছে, তাকে ওটা দিন উইথ লাভ। এখানে 70% অসুবিধা হয় যে আমরা দিই তো বটে, কিন্তু নট উইথ লাভ। আমরা তাকে আন্তরিকভাবে তার স্বাধীনতাকে অ্যালাউ করি না, আমরা শুধু কাজে ফিজিক্যাল রিলমে তাকে অ্যালাউ করে দিই। তো সবার আগে দরকার, কারণ ইউ ক্রিয়েট ইউর ওন ওয়ার্ল্ড। তাহলে আপনি যদি উপরে উপরে মুখমিষ্টি এবং ভিতরে ভিতরে বিরোধের এই ওয়ার্ল্ড গঠন করেন, জানবেন ঠিক আপনার পার্টনারও তাই করবে, সেও উপরে উপরে মুখমিষ্টি এবং ভিতরে ভিতরে সেম ওয়ার্ল্ড, কারণ ওয়ার্ল্ড আপনার রিফ্লেকশন। যখনই আমরা ভিতরে শিকারের ভাব নিয়ে আসবো, এটা একটা হাইয়েস্ট আন্ডারস্ট্যান্ডিং। আমি মনে করি এই জন্য বিবাহ আলাদা সাধনার প্রয়োজন নেই। যদি কেউ বিবাহ ইত্যাদি করে থাকে, সে পুরো জীবনকে দেখতে পাবে, সে অপোজিটকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখছে এবং অপোজিটকে সে স্বীকার করছে, তার আলাদা করে সাধনার প্রয়োজন পড়বে না। তো আপনি যদি সুন্দরভাবে ভিতরে শিকারের ভাবনা গড়ে তোলেন, আপনার প্রতিচ্ছবিও ধীরে ধীরে শিকারের দিকে এগাবে। এবং বিবাহ মানে এই নয় যে প্রত্যেককে সমান্তরাল করতে চলতে হবে। প্রত্যেককে শুধুমাত্র এইটুকুনি মাথায় রাখুন, আপনার সঙ্গী বা সঙ্গিনী, প্রথমত আপনি যত জাগ্রত হবেন, সে আপনার সাথে সমমনস্ক হবে। সমমনস্ক স্বাভাবিকভাবেই হবে, কিন্তু যেহেতু দুটো মন সম্পূর্ণ এক কখনো হয় না, অস্তিত্বে এমন নিয়ম নেই যে দুটো সম্পূর্ণ একই রকম হবে। সেই জন্য আপনাকে স্বীকারে আসতে হবে কিছু ভিন্নতা থাকবে, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, সব রকমভাবে। এই একই ভিন্নতাকে, এই ডাইভার্সিটিগুলোকে মাল্টিপল এক্সপ্রেশন হিসাবে নিতে হবে। আগে ভিতর থেকে, যত ভিতর থেকে নিতে শুরু করবেন, ততই বাইরের ওয়ার্ল্ড ধীরে ধীরে বদলাতে শুরু করবে। হতে পারে আপনার জার্নিতে আপনি এতটা পৌঁছিয়েছেন, আপনার ওয়াইফ বা হাজবেন্ড হতে এতটা পৌঁছাবে, কিন্তু উইথ লাভ অ্যান্ড এফেকশন, যেমন পিতা মাতা তার সন্তানকে রাখে। এবং এর সাথে আমি বলবো কি বলুন তো, আমি এটা বলতে চাইবো যে ছোট ভাবারও কোনো দরকার নেই। হ্যাঁ, এতে ছোট ভাবার বিষয় নেই, প্রত্যেকের জার্নি আলাদা। টগর ফুল ছোট হয় পূর্ণতায়, আর জবা ফুল বড় হয় তার পূর্ণতায়, কিন্তু দুটোই পূর্ণ হয়ে আছে। এটাই ভারতীয় সনাতন ধর্মের সৌন্দর্য। তো কেউ যদি তার জার্নিতে ফিজিক্যালের পরে মেন্টাল অবধি গিয়ে থামে, তাকে অ্যালাউ করুন, তার জার্নিতে ওটাই তার পুরো ফুটে ওঠা। এবং আপনার যদি সেটা গিয়ে ধ্যানে পর্যবসিত হয়, বা ধর্মজীবনে হয়, বা অন্য কোনো রকমভাবে হয়, আরেকজনেরও সেটাকে অ্যালাউ করা উচিত। সেই জন্য বিবাহ এতটাই ম্যাচিওর একটা ব্যক্তির কাজ। এই ম্যাচিউরিটি শুধুমাত্র যে বিয়ে দিয়ে দিলেই হবে তা নয়, কিছু বই পড়লেই হবে তা নয়, কোনো আশ্রমে গেলে বা মহারাজকে দেখলে বা এই আলোচনা শুনলেই হবে তা না। জীবন প্রতি মুহূর্তের চলা, এই প্রতি মুহূর্তের ম্যাচুরিটিকে কিন্তু নিজেকে এতটা ভালোবাসতে হবে যে লেট অ্যালাউ মাই সেলফ টু বি ম্যাচিওর। আমরা করতে চাই সামনের ব্যক্তিকে ম্যাচিওর, কিন্তু আগে দায়িত্বটা নিজের প্রতি পালন করতে হয়, এবং বাকি জিনিস স্লোলি অ্যারেঞ্জ হতে শুরু করে। আমারও মনে হয় এই বিষয়গুলোতে কোনো, বিশেষ করে পরিবারে আমি বলেও থাকি যে কোনো কনফ্রন্টেশনে না যাওয়া, কারণ ওইখান থেকে বিষয়টা পুরোটাই দেখেছি আমরা যে পুরো ঘেটে যায়। হ্যাঁ, না গিয়ে লেট দেম সিট উইথ ইচ আদার, উইথ এফেকশন, উইথ লাভ, উইথ ওপেননেস, বসুন, কথা বলুন। আমার মনে হয় যে
ম্যাক্সিমাম সমস্যা কেটে যেতে পারে দুটো অ্যাপ্রোচেই। এক, নিজের ম্যাচুরিটি, নিজেকে ভালোবাসা, সেলফ লাভ। আর সেকেন্ড, শেয়ারিং। আপনি শেয়ার করুন। যখন সঙ্গী বা সঙ্গিনী বলেছেন, এটা সঙ্গীর পার্ট যে শেয়ার করা, নট টু গাইড বাট টু শেয়ার। আপনি রাখুন সামনে, প্রকৃতির সামনে আমরা রাখতেই পারি। রাখার সাথে সাথে প্রকৃতি নিজের মতো সেটেল করতে শুরু করে। তো খুব ধৈর্যের সাথে বিবাহিত জীবনে এই দুটো অ্যাপ্রোচ রাখা উচিত। আমার মনে হয় এতে যে কাপলসরা আছে তাদের মধ্যে যে মেন সমস্যা তার অধিকাংশ চলে যেতে পারে। বা প্রথমত জীবনকে সমস্যার দৃষ্টিকোণ দিয়েই না দেখা, জীবনকে প্রত্যেক মুহূর্তের এক ম্যাচুরিটির যাত্রা, এক পূর্ণতা, একটা আনন্দের যাত্রা হিসাবে দেখা। অন্তত নিজের জীবনকে দেখতে শুরু করুন, এই দৃষ্টি দিয়ে আপনার পার্টনারকে দেখুন এবং শেয়ার ইয়োর সেলফ। এই জন্যই আপনারা পার্টনার, যে আপনারা আপনাদের কথা খোলামেলা রাখতে পারেন। ওই রাখার মধ্যেই কিন্তু অভূতপূর্বভাবে আমার মনে হয়, আপনি কল্পনা করেননি হয়তো সেরমভাবে, কিন্তু এক চেঞ্জেস টোটাল এক ফ্যামিলি জীবনে আসতে পারে। খুব যেটা শুনে মহারাজ একটা মনে হলো যে অল ওভার এটা একটা যাত্রার মতন। পুরো একটা যুবক অবস্থা থেকে তার বিবাহ, এবং তার সব থেকে বড় কথা সঙ্গীর সাথে তার ব্যবহার, এবং তার অত্যন্ত এটা নিজস্ব ব্যাপার এবং আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়। শিকারের সাথে চলতে হবে। তো এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যদিও বা এগুলো প্রকাশিত নয় সবার সামনে, কিন্তু এই সমস্যাগুলো অনেকের ভিতরেই আছে। তো সেটা প্রকাশ করতে সামাজিক চাপে বা ভয়ে নানান রকম মান্যতার জন্য করতে পারে না। কিন্তু আমার মনে হয় যে এই প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওটার মাধ্যমে অত্যন্ত মানুষের কাছে ক্ল্যারিটি প্রদান করবে, এবং সবাই শান্তভাবে এবং সুস্থভাবে জীবন বাঁচতে পারবে প্রসন্নতার সাথে। ধন্যবাদ মহারাজ আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।